নমস্কার, গল্পের কোলাহলের ৯৯ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডে থাকছে দুটি সত্যি অলৌকিক ঘটনা। প্রথম ঘটনাটি পাঠিয়েছে ইন্দ্রাশিস আমাদের মেল আইডিতে, আর দ্বিতীয় ঘটনায় থাকছে আগের দিনের ৯৮ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনাটির পরের অংশ, যেটা পাঠিয়েছিল ওয়েঞ্জিলা আগের দিনে। আর আজকে ওয়েঞ্জিলা তারই দ্বিতীয় অংশটা পাঠিয়েছে। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি গল্পের kolahol@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। আজকের দুটি ঘটনাই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় সাহায্য হবে। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি প্রথম ঘটনায়, যেটা পাঠিয়েছে ইন্দ্রাশিস আমাদের মেলে। ইন্দ্রাশিস যেমনভাবে আমাদের মেলে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই আমি পড়ে শোনাচ্ছি। ঘটনাটি বেশ ইন্টারেস্টিং থাকতে চলেছে আজকে। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন থাকছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। হ্যালো অয়ন, আশা করি তুমি ভালো আছো। তোমার বলা ঘটনাগুলো খুব রিসেন্টলি আমি শুনছি, তাও সবগুলো এখন আমার শোনা হয়নি। তারই মাঝে আমার মনে হলো আমার জীবনের একটি ঘটনা তোমাকে পাঠিয়ে রাখি। যদি তুমি সিলেক্ট করো তাহলে অনেক খুশি হব। আমার তখন বয়স ছিল 16 বছর। আমাদেরই পাড়া থেকে কিছুটা দূরে একটা বস্তি ছিল। সেখানে একটি লোক থাকতো, তাকে সবাই দানু কাকা বলে ডাকতো। আমরা পাড়ার ছেলেরা যখন ক্রিকেট বা ফুটবল খেলতাম পাড়ার রাস্তায়, ওই দানু কাকা আমাদের সাথে এসে বেশ মজা করত। তবে সেই সময় একদিন হঠাৎ দানু কাকাকে আর দেখতে পেলাম না পাড়ায়। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলেছিল জানে না। পরে বন্ধুদের থেকে জেনেছিলাম দানু কাকা কোথায় একটা ঘুরতে গেছে। তার প্রায় ২-৩ মাস বাদে রাতের বেলায় হঠাৎ দেখি পাড়ায় বিশাল চেঁচামেচি হচ্ছে। আমার বাবা মা সবাই বেরোয় দেখতে, আমাকে বেরোতে দেয় না ওরা। যখন ওরা ঘরে ফেরে জানতে পারি দানু কাকা নাকি হঠাৎ ফিরে এসেছে। তার পরের দিন সকালে দেখলাম রাস্তায় দানু কাকা ঘুরছে, তবে চেহারাটা অনেকটাই পাল্টে গেছে। বেশ ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু তখন অনেক রোগা হয়ে গেছে দেখলাম। আর গায়ের জামাটা খুব ময়লা, মুখে এক গুচ্ছ দাড়ি। আমরা যখন রাস্তায় ক্রিকেট খেলতাম দেখতাম দানু কাকা রকের উপর বসে দুলছে আর কি সব যেন বিড়বিড় করে বলছে। সবাই বলতো দানু কাকা নাকি পাগল হয়ে গেছে। আমাদের সাথে কোনো কথাও বলতো না, কেউ কাছে গেলে গায়ে থুতু দিয়ে দিত। জানতে পেরেছিলাম ওই কারণের জন্যই বাড়ি থেকে বার করে দেয় দানু কাকাকে। তাই জন্যই সেদিন রাতে ওরকম ঝামেলা হচ্ছিল। আমিও ব্যাপারটা মেনে নিই। রাতের বেলায় সবাই বাড়িতে ঢুকে গেলে দানু কাকা একা ঘুরে বেড়াতো রাস্তায়, ছুটতো এদিক ওদিক, আর মাঝে মাঝে চেঁচাতো যেন খুব কষ্ট পেয়েছে। প্রথমের দিকে ব্যাপারগুলোতে অসুবিধে লাগতো আমার, তারপর আস্তে আস্তে রোজের হয়ে যায়, তাই আর ব্যাপারটা সয়ে যায় আমার। এরকম করে আরও কিছু মাস কেটে যায়। আমার তখন স্কুলে পরীক্ষা চলছিল, তাই রাত জেগে তখন আমি পড়ছিলাম। রাস্তায় মাঝে মাঝে দানু কাকা চেঁচিয়ে চেঁচিয়ে ছুটছিল। আমি ওসবে কান না দিয়ে পড়ায় মন দিই। হঠাৎ আমার যেন মনে হয় আমাদের ওপরের দোতলার জানলার বাইরে যেন দানু কাকা দাঁড়িয়ে চেঁচাচ্ছে। আমি জানলার দিকে তাকাতেই দেখি দানু কাকা আমার ঘরের জানলার গ্রিল ধরে ঝুলছে আর আমার নাম ধরে বলছে, তোকে আমি বাঁচাবই, তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না, তোকে আমি বাঁচাবো। দানু কাকার ওরকম চোখ মুখ আমি কখনো দেখিনি।
রক্তবর্ণ চোখ আর দাঁতগুলোর ওপর কালো কালো ছ্যাদলা পড়ে আছে। আমি ভয়ে ভয়ে যাই জানলার কাছে। আমাকে আবার ওই এক কথা বলে লাফ মারে নিচে। আমি চেঁচিয়ে উঠি সাথে সাথে, কিন্তু অবাক কাণ্ড হয়। দানু কাকা লাফিয়ে রাস্তায় পড়ে, তারপর উঠে দাঁড়িয়ে একদম স্বাভাবিক হেঁটে চলে যায়। আমি ওটা দেখে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকি। পরের দিন সকালে আমি আমার মা বাবাকে দানু কাকার ঘটনাটি বলি। ওরা বলে কোনোভাবে হয়তো বেয়ে উঠেছিল ওরকম জানলায়। তবে বাবা ব্যাপারটা সিরিয়াসলি নেয়। পাড়ার লোকেদেরও জানায় এরকম কারোর বাড়ির জানলায় ওঠা তো একদমই উচিত নয়। দানু কাকার ওইদিকে মাথা ঠিক নেই। ওকে সবাই বোঝালো, কিন্তু কিছুই যেন শুনেও শুনল না। এরকম আরো কিছু মাস কেটে যায়। একদিন বাড়িতে আমি একাই ছিলাম, ঘুম আসছিল না, তাই একটু কম্পিউটারে আমি গেম খেলছিলাম। হঠাৎ আমাদের বাড়ির ছাদে ধূপ করে শব্দ হয়, যেন কেউ লাফালো ছাদের উপরে। আমার ভয় লাগে। বাড়িতে আমি একা, জানলার দিকে তাকাই। বাইরে দানু কাকার আওয়াজও আসছে না। সঙ্গে সঙ্গে আমার যেন মনে হয় ছাদের দরজাটা কেউ যেন কোনোভাবে খোলার চেষ্টা করছে। আমি আমার ঘরের দরজাটা ভয়ে ভয়ে বন্ধ করে দিই। বুঝতে পারি ছাদের দরজা খুলে কেউ নামছে দোতলায়। একজন নয়, 2-3 জন মতো লোক। তারা যে ফিসফিস করে কথা বলছে সেটা আমার কানে আসে। আমি বুঝতে পারি চোর ঢুকেছে আমাদের বাড়িতে। ভেবেছে বাড়িতে কেউ নেই, তাই তারা চুরির ধান্দায় এসেছে। 2-5 মিনিট বাদেই আমার দরজাটা খোলার চেষ্টা করে। বাইরে থেকে জোরে ধাক্কা দেয়। ছিটকিনিটা ভেঙে ঘরে ঢুকে আসে ওরা। দেখি 3 জন লোক, মুখ তাদের ঢাকা দেওয়া, হাতের ভজালিটা উঁচিয়ে আমার দিকে এগিয়ে আসে। ঠিক আমার পেছনেই ছিল বাইরের দিকের জানলা। আমি ঘুরে চেঁচাতে যাব, তার আগেই পেছনের জানলা থেকে একটি গর্জন ভেসে আসে। গলাটা দানু কাকার। আমি ঘুরে দেখি দানু কাকা কি প্রবল শক্তিতে বেঁকিয়ে দেয় ওই জানলার গ্রিল। তারপর ঢুকে আসে আমার ঘরে আর দাঁড়ায় ওই 3 ডাকাতের সামনে আমাকে গার্ড করে। ওই ডাকাতগুলো নিজেদের মধ্যে কি নিয়ে যেন কথা বলে। তারপর একজন ভজালিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দানু কাকার ওপর। কিন্তু দানু কাকার শরীর যেন স্টিলের মতো শক্ত। ওই ভজালিতে দানু কাকার কিছুই হয় না। উল্টে চোখের নিমেষে আমি দেখলাম ওই ডাকাতটি মেঝেতে লুটিয়ে পড়েছে। তারপর বাকি 2 জন ডাকাত মারতে যায় দানু কাকাকে। তারপর আমি যা দেখি সেটা মরা অবধি আমি ভুলবো না। দানু কাকা যেন বিদ্যুতের গতিতে ছুটে যায়, তাদের ভজালিগুলোকে হাত দিয়ে ধরে বেঁকিয়ে দেয়, আর ওই 2 জন ডাকাতকেই আস্তে আস্তে 2টো চড় মারে। তাতেই লুটিয়ে পড়ে ওরা। আমি ঘরের কোনায় বসে এগুলো সবই দেখছিলাম। আমি আটকে গেছিলাম ওখানে। দানু কাকা আমাকে বলে, তোর কোনো ক্ষতি হতে দেবো না, আমি বলেছিলাম না। আমি ঘাড় নাড়ি। তারপর ওদের 3 জনের হাতগুলো এক জায়গায় জড়ো করে ধরে দানু কাকা, আর টানতে টানতে ওই 3 ডাকাতের অচৈতন্য দেহটা নিয়ে নিচের দরজা খুলে বেরিয়ে যায়। আমি ওই রাতেই বাবা মাকে ফোন করে সব বলি। ওরা পুলিশে ফোন করতে পুলিশ আসে বাড়িতে। একজন কনস্টেবল সেই রাতে থাকে। তারপরের দিন বাবা মা আসতে আমি সব বলি। ওরা দানু কাকাকেই সন্দেহ করছিল, তবে আমি বলি না, দানু কাকা না থাকলে হয়তো আমি বাঁচতাম না। তবে কটা জিনিস আমার খুব খটকা লাগে। দানু কাকা আগেই আমাকে কেন বলেছিল এই কথাটা যে আমার কোনো ক্ষতি হতে দেবে না, আর ওই 3 ডাকাতগুলোকে নিয়ে দানু কাকা কোথায় গেছিল, ডাকাতগুলোর কি হলো। দানু কাকাকে সবাই জিজ্ঞাসা করে এগুলো। পুলিশও তুলে নিয়ে যায়।
তারপর কিছু ঘন্টা বাদে আবার ছেড়ে দিয়ে যায়। বলে উনি নাকি পুরোই উন্মাদ। ওপরের দোতলার জানলার গ্রিলটা বেঁকানো, আর ওই ভজালেগুলো বেঁকানোর ক্ষমতা কোনো পাগলের হতে পারে না। দানু কাকার মধ্যে এক ঐশ্বরিক শক্তি ভর করেছিল, সেটা আমি জানি, তবে সেটার প্রমাণ আমি অনেক পরে পেয়েছি। এরপর আরও দানু কাকাকে নিয়ে অনেক কীর্তি আছে। দানু কাকা ওই কিছু মাস কোথায় যে একটা চলে গেছিল, সেখানেই কিছু একটা ঘটেছিল, যেখান থেকেই দানু কাকা পেয়েছিল ওই ঐশ্বরিক শক্তি। এই ঘটনাটি ভালো লাগলে আমি আরও দানু কাকার ঘটনা পাঠাবো। ধন্যবাদ। এটা তো প্রচুর কনস্পিরেসি থিওরি হতে পারে, আই ডোন্ট নো কী ছিল কি না ছিল, এটার আমি কোনো স্টাডি করিনি। যাই হোক, অনেক ধন্যবাদ ইন্দ্রাশিস আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। আর আমি অপেক্ষায় থাকবো তোমার থেকে আরও দানু কাকুর নতুন নতুন ঘটনা শোনার জন্য। চলে যাই এবার আজকের আমাদের দ্বিতীয় এপিসোডে, যেটা আবারও ওয়েনজিলা পাঠিয়েছে। আজকের এই দ্বিতীয় ঘটনাটি হতে চলেছে আগের দিনের এপিসোডের দ্বিতীয় ঘটনার পরের পার্ট, যেখানে ওয়েনজিলার ঠাকুমার সাথে কি ঘটেছিল সেটা জানতে পারবো আজকের এপিসোডে। চলি সরাসরি ঘটনায়। অয়ন্দা, আমি ঐন্দ্রিলা। আগের দিনের এপিসোডে আমি যে ঘটনাটি পাঠিয়েছিলাম সেই ঘটনার পরের পার্টটা আজকে পাঠালাম। ঠাকুমা আর ঠাকুরদাদা এরপর ওই বিড়ালের মৃতদেহটি ওই জমির কবর থেকে বার করে পুড়িয়ে দেয়। তারপর প্রায় 1-1.5 মাস সব ঠিক ছিল। এরপর শুরু হলো আবার কিছু অলৌকিক ঘটনা। হঠাৎ একদিন দুপুরে দাদু একটু দরকারে বাড়ি থেকে বেরিয়েছিল। ঠাকুমা তখন রান্নাঘরে ছিল। ঠাকুরদাদার ফিরতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। যখন ফেরে বাড়ির কাছাকাছি এসে দেখে বেশ অনেক লোকজনের ভিড়। দাদু জিজ্ঞাসা করে সবাইকে, কি হয়েছে, বাড়ির বাইরে এত জটলা কিসের? তখন কিছু লোক বলে, এই 2-4টে বাড়ির পরে হালদার বাড়িতে হঠাৎ নাকি ঠাকুমা যায়। সেখানে অনেক মুরগি থাকে। সবার সামনে থেকেই 2টো মুরগি তুলে নিয়ে যায় ঠাকুমা। বাড়ির লোকজন সবাই জিজ্ঞাসা করে ঠাকুমাকে, তবে সেটায় তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। ঠাকুরদাদা সব শুনে পাঁচিল টপকে ভেতরে ঢোকে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রান্নাঘরে গিয়ে দেখে সেখানে ঠাকুমা নেই, রান্নাও শেষ হয়নি। তারপর যেই না শোয়ার ঘরে ঠাকুরদা ঢোকে, দেখতে পায় ঠাকুমা খাটের পাশে বসে, চারিদিকে মুরগির পালক ছড়ানো, আর হাতে ধরে আছে একটি আত খাওয়া মুরগি। ঠাকুরদা রেগে চেঁচিয়ে ওঠে। সাথে সাথে ঠাকুমা যেন চমকে ওঠে। ঠাকুরদাকে দেখেই ঠাকুমা সেখানে বমি করে দেয়। এরপর ঠাকুরদাদা গ্রামের সকলের কাছে ক্ষমা চায় ওরকম ঠাকুমার ব্যবহারের জন্য। জানতে চেয়েছিল সকলে যে ঠাকুমার এরকম আচরণের কারণ কি, তবে ঠাকুরদাদা তখন সেই ব্যাপারটা লুকিয়ে যায় গ্রামের লোকজনের কাছে। ঠাকুরদাদা ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিল এরকম অদ্ভুত আচরণের কারণ। ঠাকুমা তখন বলেছিল, ঠাকুরদাদা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে হঠাৎ রান্নাঘরে কেমন চোখে ঝাপসা দেখতে শুরু করে ঠাকুমা। ভাবে হয়তো মাথা ঘুরছে। কিছু সেকেন্ড বাদেই কিছুই মনে নেই আর ঠাকুমার। জ্ঞান ফেরে ঠাকুরদাদা চেঁচানোতে। তখন দেখে সে ঘরে বসে কাঁচা মুরগি খাচ্ছে। মুখের ভেতরে কাঁচা মাংসর স্বাদটায় তার বমি বেরিয়ে আসে। এই ঘটনার 2 দিন বাদে একদিন দুপুরে ঠাকুরদাদা যখন বাথরুমে চান করতে ঢুকেছে, হঠাৎ শুনতে পায় বাথরুমের দরজায় ধাক্কা দিচ্ছে ঠাকুমা আর বলছে, ওগো তাড়াতাড়ি বেরাও। ঠাকুরদাদা জিজ্ঞাসা করে, কেন? আর কোনো সাড়া আসে না। ঠাকুরদাদা আবার জিজ্ঞাসা করে, তখনও কোনো সাড়া পায় না। হঠাৎ দুমদুম করে আওয়াজ হয় বাথরুমের দরজায় আরো জোরে। এরকম আচরণে ঠাকুরদাদা একটু রেগে যায়। সে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে দেখে বাইরে কেউ নেই। রান্নাঘরে গিয়ে দেখে ঠাকুমা রান্না করছে।
সেখানেই ঠাকুরদাদা খুব বকাঝকা করে এরকম জোরে বাথরুমের দরজায় ধাক্কা দেওয়ার জন্য। ঠাকুমা সেটা শুনে আকাশ থেকে পড়ে। সে বলে সে নাকি বাথরুমের দিকেই যায়নি, সেই থেকে এখানেই রান্না করছে, আর দরজা ধাক্কা দেওয়া তো দূরের কথা। ঠাকুরদাদার স্পষ্ট মনে আছে ঠাকুমার গলাটা সে শুনতে পেয়েছিল। যাই হোক, ব্যাপারটা আর ঘাঁটায় না। যেই ঠাকুরদাদা আবার বাথরুমের দিকে যায়, দেখে বাথরুমের ভেতরে কেউ যেন ঢুকে দরজা বন্ধ করে দিল। ঠাকুরদাদা সেই দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাথরুমের দরজাটা খোলে। ভেতরে কাউকে দেখতে পায় না, তবে একটি অবয়বকে পরিষ্কার ঢুকতে দেখেছিল বাথরুমের মধ্যে। কথাটা নিজের মধ্যেই চেপে রাখে, ঠাকুমাকে কিছু বলে না। চান করতে ঢুকে যায়। যে সময় আমরা সবাই মাথায় জল ঢালি, যখন মুখের সামনে দিয়ে জলটা গড়িয়ে পড়ে, ঠিক সেই সময় সবাইরই কম বেশি একটুখানি নিঃশ্বাস নিতে অসুবিধে হয়। তো ঠাকুরদাদাও ঠিক জলটা মাথায় ঢালতেই ঠিক নিঃশ্বাসটা যে সময় আটকেছে, সেই সময় দেখতে পায় বাথরুমের কোণায় একটা অদ্ভুত জীবকে। তার চেহারা বিকট লম্বা, এতটাই লম্বা যে তার শরীরের হাফ অংশ ওপরের ছাদে ছুঁয়ে গেছে। সে ঝুঁকে আছে ছাদের ওপর থেকে। চোখটা হলুদ, আর তার মাঝে একটা লাল বিন্দুর মতো। ঠাকুরদাদা ভয় পড়ে যায় বাথরুমের মধ্যে, কিন্তু আর কিছুই তারপর আর দেখতে পায় না। পুরো বাথরুমই খালি। কোনো রকমে চানটা সেরে বেরিয়ে আসে। তারপর রান্নাঘরে গিয়ে ঠাকুমার জন্য চিন্তা হচ্ছিল বলে একবার উঁকি মেরে দেখে। সেখানে দেখে ঠাকুমা রান্না করছে। তখন ঠাকুরদাদা বলে না আর কিছু, যদি ঠাকুমা ভয় পেয়ে যায়। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে যখন শুতে যাচ্ছে, ঠাকুমা হঠাৎ নিজে থেকেই ঠাকুরদাদাকে জিজ্ঞাসা করে, তুমি বাথরুমে কাউকে দেখেছিলে? অবাক হয়ে যায় ঠাকুরদাদা। ঠাকুমা কি করে জানলো? জিজ্ঞাসা করে ঠাকুমাকে। ঠাকুমা একটা অদ্ভুত হাসি হেসে নিজের মতো শুয়ে পড়ে। রাতে ঘুম হয় না ঠাকুরদাদার, জেগেই শুয়েছিল। হঠাৎ ঠাকুরদাদার নাম ধরে কেউ যেন ডেকে ওঠে ঘরের মধ্যে থেকে। খাটের ওপর উঠে বসে দেখে সেই বাথরুমের মধ্যে যে ভয়ানক চেহারাটা দেখেছিল, সেই এক চেহারা দাঁড়িয়ে আছে ঘরের কোণায়। ঠাকুরদাদা সাথে সাথে ঘরের আলোটা জ্বালাতেই চমকে ওঠে। দেখে সেখানে ঠাকুমা দাঁড়িয়ে, তবে তার পেছনের ছায়াটা বিকট বড়। ঠাকুরদাদা চেঁচিয়ে ওঠে ঠাকুমার নাম ধরে। সাথে সাথে ঠাকুমা অজ্ঞান হয়ে যায়। সেই ভয়ানক রাতটা কোনোভাবে কাটিয়ে পরের দিন সকালেই এক গুণিনের শরণাপন্ন হয় ঠাকুরদাদা। তাকে সব ঘটনা প্রথম থেকে জানায়। উনি বলেন একবার বাড়িতে আসতে চান উনি, ঠাকুমাকে তিনি দেখতে চান। ঠাকুরদাদা নিয়ে আসেন ওনাকে। ঠাকুমার আচরণ তখন একদম স্বাভাবিক ছিল, তবে ওই গুণিন মশাই ঠাকুমাকে একটি প্রশ্ন করে। জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ঠাকুমা একটু ইতস্তত বোধ করে। তারপর ঠাকুমা নিজের নামটা বলে। তবে অদ্ভুত ব্যাপার হলো, ঠাকুমা বললেও সেই গলাটা ঠাকুমার ছিল না। যেন একসাথে অনেক জনের গলা মিলিয়ে সেই উত্তরটা পায়, যেন অনেকজন একসাথে গলা মিলিয়ে সেই নামটা বলে। গুণিন মশাই তখন কিছু বলে না। ঘর থেকে বেরিয়ে এসে ঠাকুরদাদাকে তারপর বলে, ঠাকুমার শরীরে ওই যে মৃত বেড়ালটা ক্ষত করেছিল, সেটার জন্যই আস্তানা কেটেছে 3টে পিশাচ। ওই গ্রামে যদি কোনো মৃত লাশ 9 ঘন্টা পড়ে থাকে, সে পশু হোক কি কোনো জীব জন্তু বা মানুষ, তার শরীরে ভর করে ওই 3টে পিশাচ। আর সেই 3টে পিশাচ ছিল ওই বিড়ালের শরীরে। সে যদি ঠাকুমাকে মেরে ফেলতো, তাহলে হয়তো ঠাকুমাও জেগে উঠত। ওই 3টে পিশাচ ঠাকুমার কোনো ক্ষতি চায় না। তারা চায় ঠাকুমার আশেপাশে যা আছে সব শেষ করে দিতে। ঠাকুমার শরীরকে ব্যবহার করে তারা চায় ওই গোটা গ্রামকে নরক তৈরি করতে। সামনের অমাবস্যার মধ্যে ঠাকুরদাদার জীবনে অনেক বড় ফাঁড়া আছে। তার আগে
একটি মহাযজ্ঞকে সম্পূর্ণ করতে হবে ওই বাড়ির মধ্যে, না হলে ঠাকুরদাদা আর ওই গ্রামের সকল লোকজনের ওপর নেমে আসবে এক অভিশাপ। তখন তাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীতে আর কারোর হবে না। অসহায় হয়ে ঠাকুরদাদা জিজ্ঞাসা করে এর থেকে বাঁচার উপায় কি। তখন উনি বলেন, ওই 3 পিশাচকে আটকাতে গেলে দাদুর জীবন থেকে 30টা বছর লাগবে, না হলে ওদেরকে আটকানো যাবে না। এর মানে তখন ঠাকুরদাদা বুঝতে পারেনি, পরে সেটা বুঝতে পেরেছিল। এক ভালো দিন দেখে বাড়িতে খুব বড় যজ্ঞ হলো। সেই যজ্ঞর সময় গ্রামের প্রবীণ লোকজনরাও উপস্থিত ছিলেন। তাদের সবই জানানো হয়েছিল, আর ঠাকুমাকে একটি আসনে বসানো হয়েছিল যজ্ঞর ঠিক সামনেই। যখন সব ক্রিয়া শেষের দিকে প্রায়, তখন ঠাকুরদাদা আর গ্রামের সবাই একটি অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেছিল। ঠাকুমার একদম পেছনে দাঁড়িয়ে আছে 3টে বিশাল বিকট চেহারা। তাদের আয়তন প্রায় 2 তলার সমান, তবে তাদের মুখ স্পষ্ট নয়, যেন ধোঁয়ার মতো। ঠাকুমার শরীর থেকে যেন ওই ধোঁয়াগুলো বেরোচ্ছে। তারপর যজ্ঞ শেষ হওয়ার পরেই আর তাদের দেখা যায়নি। গুনিনের কথা এরপর মিলেছিল, ঠাকুমা সুস্থ হয়ে গেছিল। ওই গ্রামে আর ওই মৃত লাশ যদি 9 ঘন্টার বেশি পড়ে থাকতো, কোনো জীব জন্তুরও আর কোনোদিনও সে জেগে উঠত না। তবে ঠাকুরদাদা 42 বছর বয়সে মারা যান। তখন জানা গেছিল ঠাকুরদাদার আয়ু যে 30 বছর কমে গেছিল ঠাকুমাকে বাঁচানোর জন্য। ঐন্দ্রিলা, তার মানে কোথাও গিয়ে তোমার দাদুর নিজের জীবনের 30টা বছর দিয়েছিল তোমার ঠাকুমার জন্য। এটাই হলো আসল ভালোবাসার মানে। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো, প্রথমটা নাকি দ্বিতীয় ঘটনাটা। দ্বিতীয় ঘটনাটা অ্যাকচুয়ালি পুরোটা শুনতে গেলে আগের দিনের 98 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা শুনতে হবে, তবে এটা রিলেট করতে পারবে। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও শ্রোতা বন্ধুরা, এটা আমাদের অনেক সাহায্য হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।